আপার পেডং-এর মানে এই পার্টটাই সবথেকে উঁচু। মানে আপার পেডং-এর এর ওপরে কিন্তু আমাদের ওপরে আর কোনো হোমস্টে নেই। সকালবেলা এখানে শুধুই পাখির ডাক আর ঝিঁঝি পোকার ডাক, এছাড়া আর কিচ্ছু নেই। এতটা সুন্দর, শান্তি আর মনোরম। এবারের জার্নির শুরুটা ব্যস্ত শিয়ালদা স্টেশন থেকে, তাই রাত 8:30 নাগাদই বেরিয়ে পড়লাম শিয়ালদা স্টেশনের উদ্দেশ্যে। গাড়ির জানলার বাইরে চেনা রাতের কলকাতাকে দেখতে দেখতেই এসে পৌঁছালাম শিয়ালদা স্টেশনে। চারিদিকে মানুষের ভিড়, ট্রেনের অ্যানাউন্সমেন্ট আর সেই চেনা ব্যস্ততা, সব মিলিয়েই এই জার্নির আসল অনুভূতিটা যেন এখান থেকেই শুরু। রাত 9:30 নাগাদ আমাদের ট্রেন এলো 14 নম্বর প্ল্যাটফর্মে। এখন সময় রাত 9:40 আর আমরা এখন রয়েছি শিয়ালদা 14 নম্বর প্ল্যাটফর্মে। আমাদের ট্রেন দিয়ে দিয়েছে, আমাদের হচ্ছে দার্জিলিং মেল। তো আমাদের B5-এর দিকে এখন আমরা হেঁটে যাচ্ছি, যাই তারপর তোমাদের গিয়ে দেখাচ্ছি। এখন সময় 9:44, আমরা এই মুহূর্তে এখন ট্রেনে উঠে গেছি। আমাদের B5-এর এই হচ্ছে আমাদের সিট। আমরা আপাতত এখানে কয়েকজনই রয়েছি, এখনো বাকিরা কেউ আসেনি। আমাদের ট্রেন ছাড়বে 10:15। ততক্ষণ এখানে একটু বসি, লাগেজ টাগেজ একটু গুছিয়ে রাখি। রাত 10:15 আমাদের ট্রেন প্ল্যাটফর্ম থেকে রওনা দিল নর্থ বেঙ্গলের উদ্দেশ্যে। ট্রেন ছাড়ার পরই রাতের খাবার সেরে নিলাম। প্রীতম রান্নাটা কেমন করেছি? তাহলে কি 5 টাকা প্রাপ্য? 5 টাকা প্রাপ্য ভাই। 10 টাকা দেবো। 10টা ঠিক আছে, বাড়িয়ে বাড়িয়ে 15 টাকায় দিলাম যা। আর বেশি 1 টাকাও দেবো না। দিস না। রাতের খাবার সেরেই সবাই শুয়ে পড়লাম, কিন্তু পরের দিনের নতুন জায়গা দেখার আনন্দে ঘুমটা যেন কিছুতেই আসছিল না। জানলার বাইরে ছুটে চলা রাতটাকে চুপচাপ দেখতে দেখতে আর ট্রেনের মৃদু ঝাঁকুনিতে কখন যে ঘুমিয়ে পড়লাম টেরই পেলাম না। পরের দিন সকালে ঘুম ভাঙলো ট্রেনের ঝাঁকুনিতে। জানলার বাইরে এখন অচেনা সবুজ মাঠ, ছোট ছোট গ্রাম আর উত্তরবঙ্গে সেই বিখ্যাত চা বাগান। ভোরের আলো আর চারপাশের এই সবুজ এই জার্নিটাকে আরো সুন্দর করে তুলেছে। ট্রেনের বাইরের এমন দৃশ্য দেখতে দেখতেই কখন যে সময় কেটে গেল তা বুঝতেই পারিনি। কলকাতা থেকে প্রায় 573 কিলোমিটার জার্নি করে ঠিক সকাল 8টায় আমাদের ট্রেন এসে পৌঁছালো NJP স্টেশনে। আর এখান থেকেই শুরু হবে আমাদের পাহাড়ের আসল সফর। তো এখন সময় সকাল 8টা আর এখন আমরা রয়েছি NJP স্টেশনে। NJP স্টেশন থেকে আজকে আমরা যাবো হচ্ছে পেডংয়ে। আজকে তোমাদের নিয়ে যাবো একটা খুব সুন্দর একটা অফবিট হোমস্টেতে, আর যাবো একটা খুব সুন্দর জায়গায়। তো চলো আপাতত এখান থেকে বেরোই। আজকে কিন্তু NJP স্টেশনে বেশ ভালোই ভিড় আছে। আগের বার যখন এসেছিলাম এতটাও ভিড় ছিল না, যখন এসেছিলাম যাওয়ার সময় যখন এসেছিলাম, কিন্তু এইবারে দেখছি বেশ ভালোই ভিড় আছে এখানে। ফাইনালি সকাল 10:30 নাগাদ শুরু হলো আমাদের আজকের জার্নি। তবে এবারে ট্রিপে চেনা কালিম্পংয়ের রাস্তা ছেড়ে আমরা বেছে নিয়েছি মংপং, গরুবাথান, অ্যাম্বিয়ক টি এস্টেট হয়ে লাভার অসাধারণ রুটটা। ব্যস্ত শিলিগুড়ি শহরের জ্যাম পেরিয়ে আমরা উঠলাম NH10-এ। বেঙ্গল সাফারি ক্রস করার পরই শুরু হলো মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির ঘন সবুজের বুক চিরে এগিয়ে চলার পথ। দুপাশের জঙ্গল আর পাহাড়ি হাওয়া যেন বুঝিয়ে দিচ্ছিল আমরা ধীরে ধীরে সমতল ছেড়ে প্রকৃতির আরো গভীরে ঢুকে পড়েছি। কিছুক্ষণ পরই পৌঁছে গেলাম সেবক রেল ক্রসিংয়ে। রেল গেট পেরিয়ে কিছুটা গিয়েই পড়লো সেবকেশ্বরী কালী মন্দির। মন্দির বেরোতেই চোখের সামনে ধরা দিল উত্তরবঙ্গের অন্যতম পরিচিত ল্যান্ডমার্ক সেবক করোনেশন ব্রিজ। ব্রিজ ক্রস করার পরই অপেক্ষা করছিল একটা ছোট্ট বিরতি, কিন্তু সেই ব্রেকটাই হয়ে উঠলো এই যাত্রার অন্যতম সুন্দর মুহূর্ত।
তো আমরা সেভক ব্রিজ ক্রস করে বেশ অনেকটা এসেই মানে কিছুটা এসেই মংপং বলে একটা জায়গায় দাঁড়িয়েছি একটা লোকাল দোকানে, এখানে কিছু টিফিন করব বলে। চলো তোমাদের দোকানটা ভিতর দিয়ে দেখাই একবার, একদম লোকাল দোকান এরকম। আর আমরা এখান থেকে অর্ডার দিয়েছি হচ্ছে 3টে ড্রাই আন্ডা ওয়াই। তো দেখি আসুক। আর পাহাড়ি জায়গা তো লোকাল দোকানের খাবারের স্বাদ খুবই ভালো হয়। তো দেখি খাবার আসুক, তারপর তোমাদের দেখাচ্ছি। এই হচ্ছে আমাদের ড্রাই আন্ডা ওয়াই। ট্রেন থেকে অভুক্ত রয়েছি, এখন ফাইনালি কিছু টিফিন খেতে পারছি। ভীষণ গরম, এখন পুরো ধোঁয়া উঠছে, সবে করে দিয়েছে। স্বাদ কিন্তু দারুণ, ঠান্ডাও এত গরম। এই জন্য এরকম লোকাল দোকানে খেতে হয়। এখন সময় দুপুর 12টা 16। আমরা এই মুহূর্তে খেয়ে দিয়ে বেরোচ্ছি এখান থেকে। তোমাদেরকে জাস্ট একটাই কথা বলবো, তোমরা যখন এইরকমভাবে আসবে বা তোমরা যখন এইরকম পাহাড়ের দিকে ঘুরতে আসবে, তখন চেষ্টা করবে এরকম লোকাল দোকানগুলোতে খাবার খাওয়ার। কারণ এই সমস্ত লোকাল দোকানগুলোর খাবারের স্বাদ বাইরের বড় বড় রেস্টুরেন্টের খাবারের স্বাদের থেকেও অনেক ভালো। মানে এখানে সত্যি আমাদের ড্রাই আন্ডা ওয়াই পড়লো হচ্ছে 50 টাকা করে, আর মোমো হচ্ছে 50 টাকা, ভেজ মোমো 50 টাকা। 50 টাকায় এত সুন্দর ড্রাই আন্ডা ওয়াই আমি এর আগে কোনো দিনও খাইনি। আর 50 টাকায় খাবার পাবো এটাও আশা করিনি। সো তোমরা যখনই আসবে এই রকম খাবার খাওয়ার কিন্তু চেষ্টা করো। আমরা যে জায়গাটাতে খেতে দাঁড়িয়েছিলাম, এই জায়গার চারিপাশের ভিউটা জাস্ট দেখো। সবে একটুখানি উঠেছি সেবক থেকে, আর পাহাড় পুরো দুপাশে, আর দূরে হচ্ছে তিস্তা নদী। দেখো জায়গাটা। ব্রেকফাস্ট সেরে দুপুর 12টা 30 নাগাদ বেরিয়ে পড়লাম গরুবাথানের উদ্দেশ্যে। এখান থেকে গরুবাথান আর 35 কিলোমিটার। আমরা এখন আছি NH-17-এ। কখনো একেবারে সোজা রাস্তা, আবার কখনো হালকা বাঁক। প্রতিটা ফ্রেমই যেন প্রকৃতির আলাদা একটা দৃশ্য। আর এই রেল ব্রিজটা যেন সময়েরই এক নীরব সাক্ষী। বেশ কিছুটা জার্নি করে এসেই পৌঁছালাম এলেনবাড়ি টি এস্টেটে। দুপাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা শতবর্ষী গাছগুলো যেন সবুজের এক প্রাকৃতিক টানেল তৈরি করেছে। রোদের আলো গাছের পাতার ফাঁক দিয়ে যখন রাস্তার ওপর পড়ছে, তখন মনে হচ্ছে প্রকৃতি নিজেই এই পথটাকে সাজিয়ে রেখেছে। আর ঠিক এরপরেই এসে পৌঁছালাম লেস রিভার ব্রিজে। চোখের সামনে যত দূর দেখা যায় সবুজের বুক চিরে এগিয়ে চলেছে এই কালো পিচের রাস্তা। দূরে নীলচে পাহাড়ের সারি, আর মাথার ওপর তুলোর মতো সাদা মেঘ। প্রায় ঘন্টাখানেক জার্নি করে এসে পৌঁছালাম ডামডিং মোড়ে। এখান থেকে বাঁদিকের রাস্তা দিয়ে 13 কিলোমিটার গেলেই আমরা পৌঁছাবো গরুবাথানে। আসলে সবচেয়ে সুন্দর জায়গাগুলো কখনো নিজেদের পরিচয় দিয়ে আসে না, তারা শুধুই পথটাকে বদলে দেয়। মেনগ্লাস টি গার্ডেনের শান্ত সবুজ পেরিয়ে গরুবাথানের এই ঘন জঙ্গল জানিয়ে দিচ্ছে আসল গল্পটা এখনো শুরুই হয়নি। আর ঠিক সেই কারণেই সামনে দেখা প্রথম সুন্দর ভিউটাকে আমরা আর এড়িয়ে যেতে পারলাম না। তো আমরা এই মুহূর্তে প্রায় 30 কিলোমিটার মতো জার্নি করে এখন এসে পৌঁছেছি গরুবাথানে। তো আমাদের নিচেই হচ্ছে গরুবাথান। এই দেখো, এই নিচে হচ্ছে গরুবাথানের চেল নদী বয়ে যাচ্ছে এখান থেকে এখানে। আর আমরা আগে যখন ঘুরতে এসেছিলাম, প্রথমবার যখন কালিম্পং আসি বা এই সাইডে আসি, তখন আমরা ওই হোমস্টেতে ছিলাম। দেখো ওই যে লাল রঙের একটা বিল্ডিং দেখা যাচ্ছে সারওয়ালা, ওটাই ছিলাম। তো অনেক দিন পর আবার সেই গরুবাথানের রাস্তায়। আচ্ছা, নিচে যে নদীটা বয়ে যাচ্ছে সেই নদীটার নাম হচ্ছে চেল নদী। আচ্ছা, এই গরুবাথান সম্পর্কে তোমাদের কিছু ইনফরমেশন দিই চলো। গরুবাথান শব্দের অর্থ হচ্ছে গরুদের চড়ার জায়গা। মানে গরু আর বাথান মানে হচ্ছে যেখানে গরুরা চড়ে, মানে যেখানে পশু পাখিরা চড়ে। তো সেইখান থেকেই এই নামের উৎপত্তি হয়েছে বলে বেশিরভাগ ক্ষেত্রেই মনে করা হয়। তবে স্থানীয়ভাবে এটি সোমবারের নামেও পরিচিত, কারণ এখানে প্রতি সোমবার বড় হাট বসে। কিন্তু আরেকটি লেপচা মতানুসারে নামটি এসেছে গোবাথক শব্দ থেকে, যার অর্থ শত্রুকে দুই দিক থেকে প্রতিরোধ করা। একসময় গরুবাথান ছিল লেপচা রাজাদের অধীনে। রাজা গেবু আশকের আমলে গড়ে ওঠে ঐতিহাসিক ডালিম দুর্গ, যা পাহাড়ের বুকে আজও হারিয়ে যাওয়া ইতিহাসের সাক্ষ্য বহন করে। এই গরুবাথানের ওপরেই কিন্তু একটা টাইটানিক ভিউ পয়েন্ট রয়েছে। তোমরা যারা গরুবাথান আসবে তারা কিন্তু এই টাইটানিক ভিউ পয়েন্টে অবশ্যই যেও। ওপর থেকে খুব সুন্দর এই চেল নদীর দৃশ্য আর এই পুরো জায়গাটা দেখা যায়। বর্তমানে কিন্তু এই গরুবাথান তার চা বাগান, চেল নদী, শামসিং সুনতালে খোলা ও লাভার প্রবেশদ্বার হিসাবে পরিচিত, এবং ডুয়ার্সের প্রবেশদ্বার হিসাবেও এই গরুবাথান পরিচিত। তো আমরা এরপর ডিরেক্টলি গিয়ে দাঁড়াবো হচ্ছে লাভায়। আর তার আগে দাঁড়াবো না, এখন সময়ও অনেকটা হয়েছে। তোমরা জাস্ট এই ওপর থেকে গরুবাথানের ভিউটা দেখো একবার।
গরু বাঁধানোর পর থেকেই যেন একের পর এক চমক অপেক্ষা করছিল। সামনে পাহাড়ের হাতছানি আর দুপাশে বিস্তীর্ণ অ্যাম্বিয়ক টি এস্টেট। মনে হচ্ছিল গন্তব্য নয়, এই পথটাই হয়তো আজকের সবচেয়ে বড় আকর্ষণ। এখান থেকে লাভার 40 কিলোমিটার, প্রায় 6 কিলোমিটার এসেই পড়লো অ্যাম্বিয়ক ভিউ পয়েন্ট। কিন্তু বিশ্বাস করো, গন্তব্যের আগে এই পথটাই বারবার গাড়ি থামাতে বাধ্য করাবে। যতই সামনে এগোচ্ছিলাম পাহাড়গুলো যেন ততই আমাদের কাছে চলে আসছিল। দূরে পাহাড়ের মাথায় জমে থাকা ঘন কালো মেঘ দেখে মনে হচ্ছিল যে কোনো মুহূর্তে বৃষ্টি নেমে পুরো উপত্যকাটাকে এক অন্য রূপে সাজিয়ে দেবে। নিচে পাহাড়ি পাথরের বুক চিরে ছুটে চলা চেল নদী আর উপরে মেঘে মোড়া পাহাড়, দৃশ্যটা যেন কয়েক সেকেন্ডের জন্য সময়কেই থামিয়ে দেয়। তবে এই রাস্তার একটা অদ্ভুত ক্ষমতা আছে, এটা গন্তব্যে পৌঁছানো তাড়াটাই ভুলিয়ে দেয়। তাই শুধু এই মুহূর্তটাকে আরো একটু বেশি করে অনুভব করার জন্যই আমরা নিজেদেরও কয়েকটা মুহূর্তের জন্য থামিয়ে দিলাম। বেশ কিছুটা আসার পর আমরা আবারও একটা জায়গায় দাঁড়িয়েছি। এখন আমরা পুরো মেঘেদের মধ্যে দিয়ে যাতায়াত করছি, মানে অতটা মেঘ না থাকলেও বেশ ভালোই মেঘ। এখানে একটা নর্মাল একটা রাস্তার ধারে দাঁড়িয়েছি, কোনো এক্সট্রা ভিউ পয়েন্ট নয়। এই যে দেখো, এই হচ্ছে রাস্তাটা, আর এইখানে কয়েকটা গরু টরু রয়েছে, দেখো গরু ছাগল চড়ছে। আর দেখো নিচেটা পুরো মেঘ। উফ, অসাধারণ সুন্দর এই বর্ষার কালিম্পং। মানে একটা জায়গায় ওপরের দিকে মনে হচ্ছে বৃষ্টি হচ্ছে, আমরা নিচের দিকটা রয়েছি। আরও ওপরের দিকে উঠলে লাভার কাছাকাছি গেলে হয়তো বৃষ্টি হবে। আচ্ছা, আমরা কিন্তু অনেকগুলো জায়গা স্কিপ করে এসেছি অলরেডি, ঠিক আছে? তো আমরা ওগুলো ফেরার দিন এই রাস্তা দিয়ে নামবো, তো সেইগুলো আমরা ফেরার দিন কভার করব। যেমন একটা ওয়াটারফলস বা আরও কয়েকটা ভিউ পয়েন্ট, ওগুলো আমরা মিস করে এসেছি, অ্যাম্বিয়ক ভিউ পয়েন্ট, ওগুলো ফেরার দিন দাঁড়াবো। তো এখানে কিছুক্ষণ দাঁড়াই, এই জায়গাটাতে একটু ফিল করি, করে আবার বেরোই লাভার দিকে। কিন্তু এরপর যে দৃশ্যটা আমাদের জন্য অপেক্ষা করছিল তার জন্য আমরা একেবারেই প্রস্তুত ছিলাম না। মনে হচ্ছিল যেন হঠাৎ করেই খুলে গেছে মেঘেদের দরজা। আর মাত্র 7-8 কিলোমিটার আমরা ধীরে ধীরে উঠে চলেছি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 7200 ফিট উচ্চতায় লাভার দিকে। ঠিক তখনই বুঝতে পারছিলাম লাভাকে কেন মেঘেদের স্বর্গরাজ্য বলা হয়। এখানে মেঘ শুধু আকাশে ঘুরে বেড়ায় না, নেমে আসে রাস্তার বুক জুড়ে। কখনো পাহাড়কে আড়াল করে, আবার কখনো এক নিমেষে সব কিছু উন্মোচন করে দেয়। এই পথটাই যেন লাভার সেই নামের সবচেয়ে সুন্দর পরিচয়। কিছুক্ষণ পর আমরা পৌঁছে গেলাম লাভা বাজারে। পাহাড়ের বুকের ওপর গড়ে ওঠা ছোট্ট অথচ প্রাণবন্ত একটা জনপদ। ডান দিকের এই পাহাড়ি রাস্তা সোজা উঠে গেছে বিখ্যাত লাভা মনেস্ট্রির দিকে, কিন্তু আজ নয়, ওটা থাক পরের অধ্যায়ের জন্য। আমরা এগিয়ে চললাম লাভা ভিউ পয়েন্টের উদ্দেশ্যে। সামনে যে দৃশ্যটা ধীরে ধীরে তৈরি হচ্ছিল সেটা দেখে চলে যাওয়া প্রায় অসম্ভব ছিল। পুরো রাস্তার উপর মেঘ চলে এসেছে। আমরা যেহেতু লাভা ভিউ পয়েন্ট আর খুঁজে পাইনি, সেই জন্য আমরা একটা র্যান্ডাম রাস্তার মধ্যেখানে নিজেরা নতুন একটা ভিউ পয়েন্ট তৈরি করে দাঁড়িয়ে গেছি। আর দেখো আমার পিছনে পুরো পাইন ফরেস্ট, পুরো মেঘে ঢেকে রয়েছে, পুরো মেঘে ঢেকে রয়েছে। আমি এই রকম লাস্ট দেখেছিলাম হচ্ছে লেপচা জগতে, তাছাড়া আমি আর এরকম সিন দেখিনি। পুরো মেঘে ঢেকে রয়েছে দেখো আমার পিছনে। আর এই রাস্তাটা জাস্ট দেখো, তোমাদের একটা রাস্তা দেখাই, দাঁড়াও, এই রাস্তাটা জাস্ট দেখো, পুরো রাস্তা মেঘে ঢেকে রয়েছে। এখন একটা কি দুটো গাড়ি যাচ্ছে, আমাদের এই গোটা রাস্তায় কিন্তু খুব অল্প গাড়ি পেয়েছি আমরা পুরো ফাঁকা রাস্তা এনজয় করতে করতে এসেছি। আর নর্মাল একটা র্যান্ডাম জায়গা থেকে দাঁড়িয়ে পড়েছি আমরা, একদম একটা ধারে এসে, খাদের ধারে এসে দাঁড়িয়ে রয়েছি। আর এইখানের ভিউটা দেখো, জাস্ট অসাধারণ পুরো। উফ, এইরকম সিন পাবো এত তাড়াতাড়ি, মানে একদম পেডং ওঠার মুহূর্তেই এরকম সিন পাবো আমরাও কখনো আশা করিনি। আচ্ছা, আমাদের এখান থেকে বাকি আছে আর আপার পেডং হচ্ছে 22 কিলোমিটার, যেতে সময় লাগবে 1 ঘন্টার মতো, তাও লাগবে না। তো এখানে কিছুক্ষণ দাঁড়াই, তোমরা এই জায়গাটা শুধু একটুখানি দেখো, ভালো করে এনজয় করো, তারপর আবার বেরিয়ে যাবো আপার পেডংয়ের উদ্দেশ্যে।
লাভা ভিউ পয়েন্টকে পেছনে ফেলে এবার আমাদের গন্তব্য আপার পেডং। এখান থেকে দূরত্ব প্রায় 20 কিলোমিটার। কিন্তু সত্যি বলতে এই পথটা শুধু একটা গন্তব্যে পৌঁছানোর রাস্তা নয়, এ যেন প্রকৃতির নিজের হাতে লেখা এক অদ্ভুত অধ্যায়। হালকা বৃষ্টির ফোঁটা, পাহাড় জুড়ে ছড়িয়ে থাকা মেঘ, আর প্রতিটা বাঁকের সঙ্গে বদলে যেতে থাকা দৃশ্য। আমরা যেন ধীরে ধীরে হারিয়ে যাচ্ছিলাম ঋষিয়াম ফরেস্টের গভীরে। সামনে কি অপেক্ষা করছে জানতাম না, কিন্তু এতটুকু বুঝেছিলাম আজকের এই পথটা শুধু একটা জার্নি নয়, মনে থেকে যাওয়ার মতো একটা অনুভূতি হতে চলেছে। হঠাৎ করেই যেন প্রকৃতি এক নিমেষে নিজের রূপটাই বদলে ফেললো। কিছুক্ষণ আগেও যে পাহাড়টা ঘন মেঘের চাদরে ঢাকা ছিল, মুহূর্তের মধ্যেই সেই মেঘ খুলে গিয়ে সরে গেল নীল আকাশের জানলা। যেন প্রকৃতি নিজেই আমাদের স্বাগত জানালো। আর এই মনোমুগ্ধকর দৃশ্যের মধ্যে দিয়েই আমরা এসে পৌঁছালাম পেডং বাজারে। আচ্ছা, এই হচ্ছে রাস্তাটা। এই রাস্তা দিয়ে বাঁ দিক দিয়ে সোজা উঠে গেলে আমরা যাবো হচ্ছে আপার পেডং। আর আমাদের এই দিকেই যেতে হবে মিলন টপ হোমস্টের জন্য। তো এখন সময় বিকেল 5টা। আমরা এখন ফাইনালে এসে পৌঁছেছি হচ্ছে আমাদের পেডংয়ের মিলন টপ হোমস্টেতে। কিন্তু লাস্ট পার্টের রাস্তাটা কিন্তু বিভৎস খাড়া ছিল, বিভৎস খাড়াই রাস্তা। এই সাইডের রাস্তাটাও ভীষণ খাড়াই রাস্তা আছে। আর আমরা এই দিক দিয়ে এলাম। এই হচ্ছে আমাদের গোটা হোমস্টেটা। আর হোমস্টের বাইরে দেখো এরকম একটা নামার জায়গা আছে। ওকে, এখানটায় একটা দারুণ সুন্দর বসার জায়গা রয়েছে। মানে দেখো এখন সবে সূর্য অস্ত যাচ্ছে, আর কি সুন্দর এই জায়গাটার রংটা, মানে কালারটা এত সুন্দর লাগছে। আর এখনো খুব হালকা, মানে একদম গুড়ি গুড়ি এখানে বৃষ্টিও হচ্ছে। তো আর এই দিকটা পুরো নিচের ভ্যালিটা দেখা যাচ্ছে, পুরো ভ্যালিটা ক্লিয়ার দেখা যাচ্ছে এখন। আর উঠে যাচ্ছে এখান দিয়ে, কারণ এখনো লাঞ্চ করিনি, গিয়ে লাঞ্চ করব আমরা। তো আগে ওপরে উঠি, উঠে রুমগুলো দেখি। এই যে এই রাস্তাটা দিয়ে আমরা এলাম উঠে। কি সুন্দর রং বেরঙের এখানে ফুল ফুটে রয়েছে। আর এইখানটা দেখো, এইখান দিয়েও পুরো ফাঁকা ভ্যালির ভিউ দেখা যাচ্ছে। ওয়েলকাম টু মিলন টপ ভিউ পয়েন্ট। তো লাগেজ টাগেজ নিয়ে এখন আবারও ঢুকছি আমাদের হোমস্টের ভিতরের দিকে। দেখি আমাদের রুমগুলো নিয়ে তারপর একটু ফ্রেশ হয়ে লাঞ্চ করি। তারপর তোমাদের এই গোটা মিলন টপ ভিউ পয়েন্ট বা আপার পেডং জায়গাটা প্রপার ঘুরে দেখাবো। তো আমাদের রুম হচ্ছে রুম নম্বর 104 আর 105, একদম ভিউ রুম। হ্যাঁ, তো এই হচ্ছে আমাদের 104 নাম্বার রুম। রুমের ভিউটা মানে তোমাদের রুমের একটা মেন জিনিস দেখাই, দাঁড়াও। এই হচ্ছে আমাদের রুমের, এইখানে একটা বিশাল বড় উইন্ডো, এখানে একটা বিশাল বড় উইন্ডো। আর এই দরজা দিয়ে বেরোলেই এখানে দেখো ভিউটা, ও পুরো ভ্যালির ভিউটা দেখা যাচ্ছে। এই জায়গাটা মিলন টপ হোমস্টের সাথে সাথে কিন্তু মিলন টপ ভিউ পয়েন্ট বলেও পরিচিত। দেখো এখানে গুরুদাম মাল্লাকে ছবি লাগিয়ে রেখেছে। আচ্ছা, তোমাদের বাথরুমটা একবার দেখিয়ে দিই। এই হচ্ছে আমাদের বাথরুম। গিজার আছে, পরিষ্কার একদম নিট অ্যান্ড ক্লিন বাথরুম। আর ওপরে যে ডাইনিং এরিয়াটা রয়েছে, এই ডাইনিং এরিয়াটা কিন্তু আরও সুন্দর। তো ফ্রেশ হয়ে তোমাদের একেবারে নিয়ে যাচ্ছি হচ্ছে ডাইনিং এরিয়াতে। ওখান থেকে তোমাদের ভিউটা দেখাবো, আর সাথে আমরা লাঞ্চও করবো। আচ্ছা, ভাবলাম ফ্রেশ ট্রেশ হবো, কিন্তু ফ্রেশ হওয়ার আগেই এখানে আবারও ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছে। তো বেশ সুন্দর লাগছে কিন্তু। আর নিচের এখানে দেখো প্রত্যেক কটা বাড়ি এখান থেকে দেখা যাচ্ছে। এখানে জাস্ট এই ঝিঝি পোকার আওয়াজটা শোনো, এতটাই নীরব জায়গাটা যে শুধু ঝিঝি পোকার আওয়াজ আসছে, আর কিছু নেই এখানে। অতিরিক্ত সুন্দর, আর কি সুন্দর সানসেট হচ্ছে। আমরা এখনো লাঞ্চ করিনি, এবার আমরা গিয়ে লাঞ্চ করব। পাহাড়ি হাওয়ার সাথে দিনের ক্লান্তি নিয়েই আমরা উঠে এলাম হোমস্টের দোতলার ডাইনিং এরিয়ায়। ডাইনিং এরিয়ায় বসে মেঘে ঢাকা পাহাড় দেখতে দেখতেই শুরু করলাম আজকের লাঞ্চ। ভাত, ডাল, আলুর চোখা, স্থানীয় পাহাড়ি বিনসের তরকারি আর হায়দ্রাবাদি স্টাইলের ডিমের কারি। সাধারণ অথচ দারুণ স্বাদের এক খাবার। খাবার শেষ হতে না হতেই অন্ধকার নেমে এলো। তো এখন প্রায় 6:30-7টা বাজতে যায়। আমাদের হোমস্টের বাইরে থেকে কি অসাধারণ ভিউ দেখা যাচ্ছে দেখো। আচ্ছা, আমি তোমাদের বলে দিই, ওই যে পার্টটা দেখছো, এই পার্টটা কিন্তু পুরোটা সিকিম। আর ওই দিকটাতে হচ্ছে জুলুক রয়েছে, নাথাং ভ্যালি রয়েছে।
মানে ওয়েদার ক্লিয়ার থাকলে নাকি এখান থেকে ইভেন ছাগগুলিকের ওই সাইডগুলো পরিষ্কার দেখা যায়। তো এখন ওয়েদার তো ক্লিয়ার নেই, তোমরা তো দেখলেই এই ব্লগটায় গোটায় যে এখানে তোমার হচ্ছে প্রচুর পরিমাণে মেঘ ছিল আজকে, আর ভালো বৃষ্টিও হয়েছে। কিন্তু এখানে একটা প্রবলেম আছে জানো তো, মানে যদি দরজা টরজা খুলে রাখো বা যদি জানলা খুলে রাখো তাহলে পোকায় ভরিয়ে দেবে। আর তোমাদের তো দেখিয়েছি যে কত বড় বড় জানলা রয়েছে আমাদের, তো বুঝতেই পারছো আমরা একবার করে দরজা খুলছি আর শুধু পোকা। 7টা নাগাদ করে আমাদের স্ন্যাক্স দিয়ে গেল, আর স্ন্যাক্সে ছিল হচ্ছে পকোড়া, বেশ অনেকটা কোয়ান্টিটির পকোড়া আর চা। অন্ধকার পাহাড়ের বুকে জ্বলতে থাকা আলোগুলো দূর থেকে ঠিক তারার মতোই লাগছিল। রাত 8:30 নাগাদ সেই দৃশ্যটা আরো কাছ থেকে অনুভব করতে আমরা নেমে এলাম হোমস্টের নিচে। চারপাশে শুধুই নীরবতা আর পাহাড়ি হাওয়ার শব্দ। এমন কিছু মুহূর্ত থাকে যেগুলো ক্যামেরায় ধরা পড়ে, কিন্তু তার সৌন্দর্য অনুভব করা যায় শুধুমাত্র সেখানে দাঁড়িয়েই। রাত 10:30 নাগাদ পাহাড়ের নিচে জ্বলতে থাকা আলোগুলোর সৌন্দর্য উপভোগ করে আমরা উঠে এলাম হোমস্টের ডাইনিং এরিয়াতে। এখান থেকেও দেখা যাচ্ছিল সেই মনোমুগ্ধকর রাতের দৃশ্য। কিছুক্ষণ পরেই চলে এলো গরম ভাত, ডাল, আলু ভাজা আর মাংসের ঝোল। ডিনার শেষ হতেই বাইরে আবারও শুরু হলো হালকা বৃষ্টি, আর এই পাহাড় যেন এক নতুন গল্পের অপেক্ষায় রইল। এখন সকাল 5:30, আর এই মুহূর্তে আমাদের হোমস্টের বাইরের ভিউটা জাস্ট দেখো একবার। এখন সবে মাত্র সানরাইজ হচ্ছে, সবে এইমাত্র ঘুম থেকে উঠে ব্যালকনিতে এসে দাঁড়ালাম, আর অপূর্ব একটা ভিউ এখন। জাস্ট দেখো একবার, এখানে দেখো সানরাইজ হচ্ছে কি সুন্দর, আর এই দিকটা দেখো, উফ, পুরো মেঘে ঢেকে রয়েছে, মেঘের স্তরে। আর এই সামনেটা দেখাচ্ছি তোমাদের, দাঁড়াও। উফ, ঠান্ডা হাওয়া। কালকে কিন্তু সারা রাত বৃষ্টি হয়েছে এখানে, কালকে সারা রাত বৃষ্টি হওয়ার পর এখন মেঘটা অনেকটা কমলেও মেঘ এখনো ভালোই আছে, কিন্তু তবু ভিউটা এখন অসাধারণ আসছে। লেপচা ভাষায় পে মানে পাইন গাছ, আর ডং মানে পাহাড়ের ঢাল। চারপাশে ছড়িয়ে থাকা পাইন বন আর মেঘে ঢাকা এই পাহাড়গুলোর মাঝেই লুকিয়ে আছে পেডং নামের আসল গল্প। সকালবেলা এখানে শুধুই পাখির ডাক আর ঝিঝি পোকার ডাক, এছাড়া আর কিচ্ছু নেই। এতটা সুন্দর, শান্তি আর মনোরম, সত্যি ভাবা যায় না। আমাদের হোমস্টের বাইরে থেকে কিন্তু এখন মোটামুটি বেশ ভালোই ক্লিয়ার ভিউ আছে, মেঘ থাকলেও, মেঘ আছে ভালোই, কিন্তু তবুও অনেকটাই এখন তাও ক্লিয়ার রয়েছে। আচ্ছা আমি তোমাদের দেখাই, আমাদের হোমস্টের বাইরের এই যে ব্যালকনির এই পুরো দিকটা কিন্তু সিকিম। হ্যাঁ, এইখানটা করে আসে হচ্ছে গ্যাংটক, এই পার্টটা পুরোটাই সিকিম, তার পাশেই হচ্ছে নর্থ সিকিম। হ্যাঁ, আর এইদিকে হচ্ছে ছাঙ্গু লেকটা আছে এইখানে, ছাঙ্গু লেক, আর এইদিকে হচ্ছে নাথাং ভ্যালি, জুলুক, পুরো এই সাইডে। আপার পেডং এর মানে এই পার্টটাই সব থেকে উঁচু করে, আপার পেডং এর ওপরে কিন্তু আমাদের ওপরে আর কোনো হোমস্টে নেই। পুরনো দিনে তিব্বত থেকে আসা ব্যবসায়ীরা নাথুলা হয়ে সিকিমে প্রবেশ করতেন। এরপর তারা রুংলি ও পেডং অঞ্চলের মধ্যে দিয়েই বাংলার সমতল ভূমির দিকে যেতেন। ফলে পেডং ছিল এক ধরনের ট্রানজিট ট্রেড সেন্টার বা বাণিজ্যিক বিরতি কেন্দ্র। এখন সময় 6:30, আমরা এখানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর মেঘে ঠেকে যাচ্ছে বলে এখন যাচ্ছি ভিউ পয়েন্টের দিকে আর ওই মনেস্ট্রিটাতে। তো চলো তোমাদেরও নিয়ে যাই। তো এই হচ্ছে মনেস্ট্রিটা, দেখো বন্ধ এখন, কিন্তু খুব সুন্দর। হোমস্টের ঠিক উল্টো দিকেই রয়েছে এই ছোট্ট তামাং মনাস্ট্রি। তবে এই মনাস্ট্রিটি প্রতিদিন খোলা থাকে না, শুধুমাত্র রবিবার সকালে স্থানীয়দের জন্যই এর দরজা খোলা হয়। একটুখানি ওপরে উঠি, দিয়ে ওপর থেকে তোমাদের ভিউটা দেখানোর চেষ্টা করি। মনেস্ট্রিটা যদিও এখনো বন্ধ, তবুও কিছুটা ওঠার চেষ্টা তো করি, আর ওপর থেকে খুব সুন্দর ভিউ পাওয়া যায়। আর এই হচ্ছে আমাদের হোমস্টে, আর তার পিছনেই পুরোটা ভিউ। আচ্ছা দেখো, এখানে খুব একটা ভালো জিনিস লক্ষ্য করলাম, দেখো এখানে প্লাস্টিকের বোতল যেখানে সেখানে না ফেলে কত সুন্দর একটা জায়গা করে রেখে দিয়েছে, যাতে প্লাস্টিক পরিবেশে মিশে পরিবেশ দূষণ না হয়। তো এই জিনিসগুলো কিন্তু আমাদেরও মেনটেন করা উচিত। এই রকম জায়গায় থেকে এখানকার মানুষেরাও যদি এগুলো মেনটেন করতে পারে,
তাহলে আমরা কেন পারবো না? কিন্তু আমরা কি করি না, এটাই যা। কিন্তু আমাদেরও উচিত এইরকম মেনটেন করে প্রকৃতিকে সুন্দর রাখা। আমি যে কালকে তোমাদের যে রাস্তাটা দেখাচ্ছিলাম হোমস্টে বাইরের নিচের দিকে নামার রাস্তাটা, এই রাস্তাটা দিয়ে নিচের দিকে নেমে গেলেই কিন্তু ওই ভিউ পয়েন্টটাতে যাওয়া যায়। ওটা অ্যাকচুয়ালি সানসেট ভিউ পয়েন্ট, মানে যখন সূর্যাস্ত যায় তখন ওই জায়গাটা থেকে খুব সুন্দর ভিউ আসে। আর এর বাইরেটাতেই কিন্তু দেখো এখানে খুব সুন্দর একটা বসার জায়গা করা রয়েছে, যদিও এখন পুরোটা মেঘে ঠেকে গেছে, একটু আগে অবধি ক্লিয়ার ছিল। আমরা এখন নেমে যাচ্ছি ওইখানটা, এখানটা যেতে খুব বেশি হলে 1 থেকে 1.5 মিনিট সময় লাগে, তবে বেশ ভালোই কিন্তু নিচে নামতে হয়। কাল সারা রাত বৃষ্টি হয়েছে, তো রাস্তা বেশ ভালোই ভিজে রয়েছে, বেশ সাবধানে নামতে হচ্ছে। একবার স্লিপ খেলে আর দেখতে হবে না, সোজা সিকিম চলে যাব। আচ্ছা, এটা মোস্ট প্রবাবলি কোনো দোকান টোকান হবে, খোলেনি হয়তো এখনো। হ্যাঁ, কোনো দোকান, হ্যাঁ চাটা পাওয়া যায়, এটা কোনো লোকাল দোকান এখানের। আর এইখান দিয়ে আমাদের যেতে হবে। আমি আপাতত এই স্ট্যান্ডের ভরসায় হাঁটে হেঁটে যাচ্ছি। এখান থেকে রাস্তাটা কিন্তু বেশ অনেকটাই নিচু। এইখানের ভিউটা দেখো, জাস্ট ভিউ পয়েন্টটা হচ্ছে যে এইটা হচ্ছে ভিউ পয়েন্টটা। বলেছিলাম না একদম সামনেই, কিন্তু ভিউ পয়েন্ট থেকে খুব সুন্দর ভিউ আসে, খুব সুন্দর ভিউ আসে। যদিও এখন তো আবার পুরো মেঘে ঢেকে যাচ্ছে, এখন মনে হচ্ছে একটু আগে আসলে আর একটু ভালো ভিউ দেখতে পেতাম। এখন পুরো যদিও মেঘে ঢেকে গেছে জায়গাটা, সূর্যটাও পর্যন্ত ঢাকা পড়ে গেছে মেঘে, এতটাই মেঘ চলে এসছে। এই হচ্ছে একদম টপ ভিউ পয়েন্ট, পুরো মেঘে ঢেকে গেছে, দেখো চারিদিকে পুরো মেঘে ঢেকে গেছে, অসাধারণ ভিউ পয়েন্ট থেকে কিন্তু এই জায়গাটার পুরো একটা 360 ভিউ পাওয়া যায়। আর বরাবরের মতোই পাহাড়ের পথপ্রদর্শক আমাদের ডোগেশ বন্ধু চলে এসছে এখানে। ও আচ্ছা, নিচে একটা কুকুরকে দেখতে পেয়েছে চিল্লাচ্ছে। মেঘের এই সমুদ্রের মাঝে দাঁড়িয়ে তখনও জানতাম না এই পাহাড় আমাদের জন্য আরো বড় একটা চমক লুকিয়ে রেখেছে। সেই রহস্যটা আপাতত থাক, এই অপার্থিব সৌন্দর্য কিছুক্ষণ উপভোগ করেই আমরা ফিরে চললাম হোমস্টের পথে। দেখো কত রকমের ফুল এগুলো, এটা কি ফুল জানি না, ধুতরো ফুলের মতো দেখতে লাগছে। এইখানে একটা ফুল আছে দেখো, উফ, প্রচণ্ড সুন্দর, প্রচণ্ড সাজানো গোছানো জায়গা, অসাধারণ জায়গা। মানে ওয়েদার ক্লিয়ার থাকলে এত সুন্দর কাঞ্চনজঙ্ঘা এখান দিয়ে দেখা যায়। আর পুরো সিকিমের পাড়টা দেখা যায় এখান দিয়ে, পুরো সিকিমের পাড়টা, নাথাং ভ্যালি থেকে শুরু করে সিল্ক রুট থেকে শুরু করে সব এখান দিয়ে দেখা যায়। এখন উঠে যাচ্ছি হোমস্টের দিকে, একটু টিফিন না মানে একটু চাটা খাবো, যাই হোমস্টের দিকে। মুহূর্তের মধ্যেই মেঘ এসে ঢেকে নিল পুরো পাহাড়টাকে, আর এই সৌন্দর্যেই আমরা খুঁজে পেলাম প্রকৃতির অন্য এক রূপ। তারপর হঠাৎই মেঘ সরে খুলে গেল আকাশ, আর সামনে ধরা দিল পাহাড়ের এক অনন্য রূপ। সেই সৌন্দর্যের স্মৃতি সঙ্গে নিয়েই আমরা ফিরে এলাম আমাদের রুমে। মানে এক অদ্ভুত ওয়েদার। আর ফোনে অলরেডি আমাকে দেখাচ্ছে আজকে স্ক্যাটার থান্ডারস্টর্ম ইন পেডং খাসমহল। আজকে যদিও আমাদের ফড়ুঙ্গা যাওয়ার কথা আছে, আর প্রচুর বৃষ্টিও হবে আজকে। আচ্ছা, আমাদের এই মিলন টপ হোমস্টেতে আমাদের দুটো আমরা রুম নিয়েছিলাম, 104 নাম্বার আর 105 নাম্বার। এই দুটো রুমই হচ্ছে এখানকার ভিউ রুম এবং বেস্ট রুম। তো এই 104 আর 105-এ আমাদের পার হেড পড়েছে হচ্ছে 1300 করে। তো তোমরা চাইলে কিন্তু এখানে এসে থেকে যেতে পারো। খুব সুন্দর জায়গা, খুব শান্ত জায়গা, খুব নিরিবিলি জায়গা, মানে একান্ত সময় কাটানোর জন্য কিন্তু এই জায়গাটা একদম পারফেক্ট। মেঘের এই লুকোচুরি দেখতে দেখতেই চলে এলাম ডাইনিং এরিয়ায়। এখান থেকেও পেডং যেন মেঘের চাদরে মোড়া এক স্বপ্নের গ্রাম। আর এই অপূর্ব দৃশ্যের সঙ্গী হিসাবে হাজির হলো আমাদের টিফিন, গরম 1 কাপ চা আর ড্রাই আন্ডা ওয়াই। পাহাড়ে এর চেয়ে ভালো কম্বিনেশন আর কি বা হতে পারে। আচ্ছা, আমাদের সকালের টিফিনে এই যে ড্রাই আন্ডা ওয়াইটা দিয়েছে, এটা কিন্তু অসাধারণ খেতে করেছে। কিছু ভেজিটেবল দিয়ে, এখানকার স্কোয়াশ টোয়াশ মনে হয় দিয়েছে, আরও অনেক কিছু দিয়েছে, দিয়ে একদম ড্রাই করে করেছে, এত সুন্দর খেতে। কালকে যে ওয়াইটা খেয়েছিলাম তার থেকেও ভালো খেতে লাগছে এটা, এতটা সুন্দর করেছে এটা। মেঘ যেন ইচ্ছে করেই আড়াল করে দিল এই পাহাড়ের সৌন্দর্য। কিন্তু আমাদের যাত্রা এখনো শেষ নয়, কারণ এই মেঘের ওপারেই অপেক্ষা করছে ফুরুঙ্গাওয়ের এক নতুন গল্প।